জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মেনে নেওয়া হবে না, কারণ স্থানীয় নির্বাচনের এখতিয়ার এই সরকারের নেই। তাহলে সরকার যে বলছে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি একসাথে সরকার নিচ্ছে, কিভাবে বাস্তবায়ন করবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের কথা শুনছেন তাদেরকে আমাদের সালাম, আসসালামু আলাইকুম। নির্বাচনের ব্যাপারে আমার ভাই একটা দলের মূল ব্যক্তি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির এখন উনি মূল এক্সিকিউটিভ। আমি জানি উনি আজকে গিয়েছিলেন নির্বাচন কমিশনে, উনি কথাগুলো বলবেন। আমি শুধু এটাই বলতে চাই, আমি ইউনূস সাহেবকে জিজ্ঞাসা করি, উনি তো খুব যুক্তিবাদী মানুষ, শান্তিতে নোবেল পাইছেন, উনি আমাদের চেয়ে বড়, ওনাকে তো আমরা দেশের গার্জেন মানি। আমরা যে আন্দোলনটা সর্বশেষ করলাম, যে আন্দোলনে শেখ হাসিনা চলে গেল একদম, কারণ এটা তো শেখ হাসিনা বিরোধী আন্দোলন ছিল না, এটা তো ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন। এইটা যে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে এপিলেট ডিভিশন, এটা যে হাসিনা বিরোধী আন্দোলন, টোটাল হাসিনার পতন আন্দোলনে রূপান্তরিত হইল, এটা স্লোগানটা কি ছিল? স্লোগান ছিল এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি। এখন শেখ হাসিনা কি স্থানীয় সরকার ছিল না জাতীয় সরকার ছিল? শেখ হাসিনা তো জাতীয় সরকার ছিল। আমরা কিন্তু স্থানীয় সরকারের পক্ষে বিপক্ষে আন্দোলন কিন্তু 80-র দশকে করেছি এরশাদের সময়। এটা তো স্থানীয় সরকারের পক্ষে বিপক্ষের আন্দোলন ছিল, এটা হচ্ছে জাতীয় সরকার, হাসিনার ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন। কাজেই যেখানে স্লোগানটাই ছিল এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, সেইখানে তো আরেকজন আসতে হবে, জাতীয় সরকার, একটা জাতীয় সরকারই হবে। এর পরিবর্তে একটা সংস্থা, এটা তো স্থানীয় সরকার, শেখ হাসিনা চলে যাবে, এখানে স্থানীয় সরকার তো হইতে পারে না, জাতীয় সরকার। যেমনটি আসলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছে যে সারা দেশে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি না থাকায় জেলা প্রশাসকদের উপর জেলা পরিষদের দায়িত্ব অর্পিত হয়েছে। এ কারণে একজন ডিসির পক্ষে একাধিক দায়িত্ব সামলানো কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন যে ব্যক্তিগতভাবে আমি মনে করি আগে স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধিদের নিয়ে আসা উচিত। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এইসব ছেলে পেলের কথা, এখানে বৈশা সিংহাসনে বৈশা মজার কথা বলে, ওই সব ছেলেরা মেম্বারের ভোট পাবে। আমি চ্যালেঞ্জ করলাম ইউনিয়ন ওই সব ছেলে পেলের কথার উত্তর আমি দেব না। নিজেকে খুব ছোট মনে হয়, খুব ছোট মনে হয়। তারা বাংলাদেশের সমস্ত ক্ষমতা দখল করে, কিন্তু এই সব ছেলে পেলেদের উত্তর আমি দেব না। ওর বাপও আমার চেয়ে বয়সে ছোট। আমি যখন ৭১-এ মুক্তিযুদ্ধ করি, ওর বাপের সঙ্গে ওর মার দেখা হয়েছে না। ওইসব ছেলেপেলেদের বড় বড় কথার উত্তর আমি দেব না। এরা বেয়াদব। এই বেয়ে দিয়ে যতগুলো কথা আছে সবগুলা এদের ক্ষেত্রে প্রযোজ্য। ও বলে ফেলবে, ও সব জানে বাংলাদেশের এই আছে এই আছে, এই স্থানীয় নির্বাচন না হইলে ওর লেখাপড়া কি লেখাপড়া করে, সে কি করছে? একটা আন্দোলনে 1 মাস পর্যন্ত খালি একজন, ওই আমি ছিলাম একজন সমন্বয়ক, গুলি খাইছে। রাজপথে কতদিন মিছিল করছে? আমরা 60 বছর মিছিল করি। ওইসব অভিজ্ঞতার কথা বলে লাভ নেই, বড় বড় কথা এইসব ছেলেদের মুখে মানায় না। আমি এই কারণে শুধু ইউনূস সাহেবকে বলি, ছেলেদেরকে বলি না। আমি এদেরকে ছেলেরাই বলি। আমি এদের কথার উত্তর দেব না। এই পৃথিবীতে এই ধরনের অসামঞ্জস্যমূলক রাজনৈতিক পরিবেশ কোনো দেশে আসে নাই যেটা আমাদের দেশে আসছে। অসামঞ্জস্যমূলক বিষয়টি বুঝতে চাই। বুঝেন নাই? হ্যাঁ, আমার 60 বছর রাজনীতি করে সমস্ত জাতীয় নেতাদেরকে এখন এইসব বাচ্চা ছেলে পেলেদের সঙ্গে মানে কথার উত্তর দিতে হয়। ফখরুল ইসলাম আলমগীর সাহেব কথা বললে, মহাসচিব, এইসব বাচ্চা ছেলে পেলেরা কথা বলে উত্তর দেয়। বেয়াদব। আর মানুষ নাই। কাজে আমি এদেরকে বেয়াদব মনে করি। আমি এদের কথার কোনো উত্তর দেব না। এটা একদিন প্রতিষ্ঠিত এবং প্রমাণিত হবে। যারা শুধু ওদের চেয়ে ছাত্রনেতা, বড় ছাত্রনেতা ছিল না বাংলাদেশে। 37-এ ছিল না, 47-এ ছিল না, 52-তে ছিল না, 62, 64, 69, 71-এ ছিল না। মুক্তিযুদ্ধ করে আসছি, একটা কষ্ট জমা দিছি। আমরা তো বলি নাই মুক্তিযুদ্ধের পরে যে আমাদেরকে মন্ত্রী বানাও। এত শুধু লাভ এবং লোভে এই কাজগুলো করছে। একটা কালো চক্র, একটা অন্ধকারের শক্তির মাধ্যমে তারা পরিচালিত হয়ে এই কাজগুলো করছে। এখন এখানে বসছে,
নিজের সর্বনাশ করবে, দেশকে সর্বনাশ করবে এবং সারা বাংলাদেশে আবার নতুন করে অন্ধকারে নিয়ে যাবে এরা এইসব কথা। আমি খুব ক্লিয়ারলি বলি, কোনো কিছুতেই যদি দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, যদি আরেকটা যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ এবং রক্তাক্ত যুদ্ধের সৃষ্টি করতে না চায় ইউনূস সরকার, তাদের উচিত হবে একটা জাতীয় নির্বাচন। 18 কোটি মানুষ একসাথে ভোট দেবে, 18 কোটি মানুষ একটা কারণে ভোট দেবে। তারা প্রথমে সিদ্ধান্ত করবে এই দেশের নেতা কারা হবে, দায়িত্ব কারা নিবে, তারপরে স্থানীয় নির্বাচন হবে, ইউনিয়ন পরিষদ হবে, উপজেলা হবে, মেয়র ইলেকশন হবে, আরো হবে। কিন্তু এটা স্থানীয় নির্বাচনের প্রসঙ্গ নেই, দেশে ভোট হয় নাই, এই দেশে আন্দোলন হয় নাই। আন্দোলনটাই হয়েছে 3 বার জাতীয় নির্বাচন হয় নাই সঠিকভাবে, 14 সন, 18 সন, 24 সন। 36 বছরের একটা ছেলে, একজন যুবক কোনোদিন ভোট দিতে পারে নাই, সেই ভোটটা হলো জাতীয় ভোট, সেই ভোটটাই এখন মানুষ দিতে চায়। এইসব রং বেরঙ্গের কথা কইয়া আর কিছু বললাম না, অনৈতিক অবিবেচক কথা কইয়া ক্ষমতাকে, অনির্বাচিত ক্ষমতাকে দীর্ঘায়িত করার নাম হইল এই দেশে নতুন করে আবার একটা গন্ডগোল লাগানো। কাজী সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো যা বলছে, এইসব একটা কালো অন্ধকারের শক্তি বাদে যারা এই দেশের সমস্ত স্থানীয় পাওয়ার দখল করে বসে আছে। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনি ক্ষমতার কথা বলছিলেন, কিন্তু ছাত্ররা বলছে যে ছাত্র জনতা ক্ষমতামুখী না। যদি ক্ষমতামুখী হতো, 5ই আগস্ট যদি ছাত্র জনতা নির্ধারণ করতো এই ছাত্র জনতাই সরকার গঠন করবে, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের এর বিপক্ষে যে কথা বলার স্পর্ধা ছিল না। এইটা আরেকটা বেয়াদব, এইটা একটা বেয়াদবি। ওদের কি আছিল, কি আছে তাদের? কতগুলা মব ছাড়া 10,000 ছেলের একটা মিছিল করিয়া একটা বাড়িতে আগুন লাগানো আর বুলডোজার আর কিছু লুট করা ছাড়া এদের কি শক্তি আছে? তাহলে গো ফর ইলেকশন। আমি তো চ্যালেঞ্জ করলাম, যারা এইসব বড় বড় কথা বলে, গো ফর ইলেকশন, যেখানে গিয়ে দাঁড়ায় দেখো পার্লামেন্টে শিগগিরই তাদের নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে, তাদের এই নতুন রাজনৈতিক দল নিয়ে আপনার ভাবনা কি? এই নতুন রাজনৈতিক যদি রাজপথে রাজনৈতিক দল করে, যেভাবে বিরোধী দল হয়, একটা রাজনৈতিক দল যেভাবে পলিটিক্যাল সায়েন্সের সংজ্ঞা অনুযায়ী সৃষ্টি হয়, সেই সংজ্ঞা অনুযায়ী করলে তাদেরকে আমি অভিনন্দন, আগাম অভিনন্দন। এমনকি রাজপথে মানুষের ক্ষেতের আইলে কুড়ে করে, মানুষের বস্তিতে, গার্মেন্টস ফ্যাক্টরিতে গরিব মানুষের সন্তানদের সুখ দুঃখের সাথী হয়ে, এই দেশের কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের সুখ দুঃখের সাথে যদি সন্তানেরা দল করিয়া ক্ষমতায় আসতে পারে, আমি আগাম অভিনন্দন জানায় রাখলাম। আর ওই সিংহাসনে বৈশা ওই সব ছেলে পেলে, বাপ দাদার নাম নাই, চান মল্লের বিয়াই, এইসব ছেলে পেলে এইসব বাজে বাজে বেয়াদবির কথা কইতে পারে, ওই সিংহাসনে বৈশা যদি কিংস পার্টি করতে চায়, নিশ্চয়ই একদিন এই দেশের মানুষ রুখে দেবে, আমি বললাম। এবং এর পরিণতি খুব ভালো হবে না। দল যদি তারা পলিটিক্যাল সায়েন্সের সংজ্ঞা অনুযায়ী করে, আমি যেভাবে বললাম, তাদেরকে সেলিউট রইল, তাদের জন্য দোয়া রইল এবং অভিনন্দন রইল। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট ফজলুর রহমান। কমরেড রহিন হোসেন প্রিন্স, ইসির সাথে বৈঠক করেছে বাম গণতান্ত্রিক জোট। যেমনটি আমরা দেখলাম যে চলতি বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় বাম গণতান্ত্রিক জোট। আর কি কি বিষয় উঠে এলো এই আলোচনায়? ধন্যবাদ আপনাকে। আমাদের শ্রদ্ধেয় এবং আমাদের দেশের অন্যতম জ্যেষ্ঠ পলিটিশিয়ান এবং বর্ণাঢ্য রাজনীতির জীবনের অধিকারী ফজলু ভাইকে আমি সালাম জানাই এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, রাজনীতিটাই তো কথা এবং সেটা নিয়েই আলোচনা। সেই বিবেচনায় এই মুহূর্তে আমাদের দেশের যে জরুরি কর্তব্যটা কি, রাজনৈতিক কর্তব্য, এবং যে কর্তব্যের মধ্য দিয়ে আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী যে একটা কি বলবো যে গুমোট সিচুয়েশন, আমি ভদ্র শব্দই বলছি, সিচুয়েশন বাংলাদেশে বিরাজ করছে, সেইটার অবসানের জন্য দ্রুত কোন কাজটি দরকার, আমরা আমাদের দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাম গণতান্ত্রিক জোট যেটা মনে করি, সেটাই খুব লজিক্যাল কথা বলার জন্য, এবং আমাদের নির্বাচন কমিশন তার বাস্তব পরিস্থিতিটা কি, কারণ নির্বাচন তো তাদেরকে করতে হবে, সেটা বোঝার জন্য আমরা গিয়েছিলাম। তা আমি এটা পরিষ্কার বলতে পারি যে তাদের সাথে যতটুকু আমাদের কথাবার্তা হয়েছে, আমরা পরবর্তীতে প্রেসে সবগুলোই আমরা বলেছি, তাতে আমরা কতকগুলো কি বলবো ওই জায়গায় অন্তত পক্ষে খুব একটা তাদের কোনো নেগেটিভ অ্যাটিটিউড আমি দেখিনি। বরঞ্চ
যে আলোচনাগুলো চলে এসেছে সেটা হচ্ছে যে তারা তো একটা নর্মাল পিরিয়ডের নির্বাচন কমিশনার না। বোঝার জন্য ধরেন একটা নির্বাচন কমিশন আছে, একটা পার্লামেন্ট আছে, ভেঙে দিল, তাহলে ওনারা কিন্তু কারোর দিকে না তাকিয়ে 3 মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করতেন। কিন্তু ওনারা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার, একটা সরকার আছে এবং ওনারা আছেন, ওনারা খোলা মনেই বললেন যে দেখেন দিস দ্য পজিশন, আমরা আপনাদেরও লোক ওনারও লোক, তা আমাদেরকে যখন বলবে আমরা রেডি। তার মানে আমি এই কথাটা পরিষ্কার করে আজকে বুঝে এসেছি। আমরা নির্বাচন কমিশন পরিষ্কার করে যা বোঝেন, তো তারা বলেছে সরকার যেভাবে বলবে, তবে সরকার যদি বলে আমরা জাতীয় সংসদ নির্বাচন করার জন্য প্রস্তুত আছি। তার মানে এই জিনিসটা আমিও মানে আমাদের বুঝ অনুযায়ী ওইখানে বলেছি। আপনার মাধ্যমে দেশবাসীকে বলতে চাই, অনেক সময় নির্বাচন কমিশন তার প্রস্তুতি নিয়ে কথা হয়, কিন্তু আমরা আজকে যেটা বুঝেছি অভিন্ন ভাষা, এবং তারা বলেছে তারা এখন পর্যন্ত তাদের কোনো দ্বিমত হয়নি, যেটা তারা করছে ঐক্যমতের ভিত্তিতেই করে। তা সুতরাং সরকার বললেই তারা একটা দ্রুততর সময় নির্বাচন দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। তাদের কিছু সংকট আছে, তার সমাধান কিভাবে করা যায় সেটা তারা বলেছে। আমাদের কর্তব্য কি আমরা জানতে চেয়েছি। তারা এটা আমি খুব শুনে খুশি হয়েছি, আশা করি ফজলু ভাই শুনলেও খুশি হবেন। তারা আমাদেরকে বলতে চেয়েছে যে দেখেন, মানে আমি যে উঠে আসলো আজকে, কিন্তু আমরা প্রধান নির্বাচনটায় তার মধ্যে যেমন দু একজন যেটা বলেছে আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করে বলতে চাই। যেমন ধরেন ভোটার তালিকা, ওনারা আজকে যে কিছু নতুন হয়েছে, মারা গেছে, ওইটা করেছে, এবং বিশেষ করে নারী ভোটার সম্পর্কে যেটা আমরাও আজকে অবজারভেশন শুনে এসেছি, যে ওনারা বললেন যে দেখেন নারীরা এই জায়গায় ওই জায়গায় এই চাকরির কারণে যায়, অনেকে কিন্তু ভোটার হচ্ছে না, এটা আপনাদের একটু ভালোভাবে দেখা দরকার। মানে ভোটার ভোট এই আকাঙ্ক্ষা ওদের বেশ কয়েকজন ইন পজিটিভ সেন্সেই বলেছে বলে আমার কাছে মনে হয়েছে, এবং তারা মনে করছে যে আমরা রেডি আমাদের যে দায়িত্ব দেবে সেটা করার জন্যে। তা আমরা এই পজিটিভ জায়গাটা তাদেরকে দেখেছি, এটাই। আর নানা আলোচনা হয়েছে, অত যাওয়া আমি জরুরি মনে করছি না, এবং যেটা আমরা মিডিয়াকে বলেছি। এইখানে যে লজিকটা, এবার আসি, আপনি আমাকে যদি এবার জিজ্ঞেস করেন যে কেন আমরা জাতীয় সংসদ নির্বাচনের এই জায়গাটা জরুরিভাবে বলছি, এবং কেন এইখানে একজন স্থানীয় সরকার উপদেষ্টা এখনো তিনি আছেন সহ একটা যুক্তি নিয়ে আসছেন, আমি এই কথা পরিষ্কার করে একটু বলি। যে এখন এই যে দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রধান কাজটা কি? যখন আসছে, আসার পরে একটা নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা দরকার। এবং যে কথাটা আমি আজকে ওইখানে বলেছি সেটা আপনাকে বলি। দেখেন কদিন আগে ইউনূস সাহেব যখন ডাকলেন, তো উনি নিজে একটা শব্দ উনাই বের করলেন, তা ওনার শব্দ দিয়ে আমরা বলেছি। উনি বললেন প্রথম ইনিংস আমরা শেষ করলাম, দ্বিতীয় ইনিংস শুরু করলাম। তা প্রথম ইনিংস মানে 6 মাস। তা আমি 3টা কথা ওইখানে বলেছি, আবার রিপিট করি। এই 6 মাসে কি মানুষকে স্বস্তি দিতে পেরেছে? অধিকাংশ মানুষ মনে করে যে না, স্বস্তি পাইনি, ব্যাখ্যায় গেলাম না। 2, মানুষের একটা মর্যাদা, আগের সরকার শেখ হাসিনা অমর্যাদাহীন করে ফেলছিল, মানুষের মর্যাদা দিতে পেরেছে। 3, ভয়ের একটা রাজত্ব ছিল, নতুন ধরনের সেই ভয়ের দ্বারা চলছে। আমরা যার জন্য বলেছি যে আপনি যেহেতু এটা করতে পারেন নাই, সুতরাং মেলা আশা করে লাভ নেই। আমরা আশা করব দ্বিতীয় ইনিংসের মধ্যে অবশ্যই যা যা সংস্কার করার যতটুকু দরকার সুষ্ঠু নির্বাচনে করে নির্বাচন দেবেন, এবং তৃতীয় ইনিংসের শুরুতে আমরা দেখতে চাই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হয়েছে, এবং ওই ইনিংসে আমরা নির্বাচিত সরকারকে দেখতে চাই। দিস ইজ দ্য আমাদের ফান্ডামেন্টাল। এবং আমি দেখলাম যে কোনো লজিক দিয়ে কেউ দ্বিমত করে নাই। এবার আসি, একটা কথা এখানে আসছে, স্থানীয় সরকার। আমি খুবই আশ্চর্য হলাম আপনার কাছে পুরো শুনে, যে স্থানীয় কি বলে উপদেষ্টা, সরকার উপদেষ্টা যিনি, তিনি এই কথাটা, আমি আসলে নিউজ দেখে উনি কি করে এটা বললেন, আমি বঞ্চ ওনাকে প্রশ্ন করতে চাই। ওনার এই কথাটা বলা যথাযথ আমি খুব গ্রহণ করছি না, এই কারণ মাত্র কয়দিন আগে প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে যখন ডাকা হলো, অধিকাংশ রাজনৈতিক দল কি বলেছে এবং ইউনূস সাহেব কি বলছেন? উনি বলছেন আমি ঐক্যবদ্ধের ভিত্তিতে করব। আজকে ওইখানে আমরা বলেছি যেটা তো নতুন করে আলোচনার দরকার নেই। ওনাদের ভাষায় যে কটা রাজনৈতিক দল ছিল, প্রায় সবাই, 2-1টা দল বাদে সবাই তো অধিকাংশই বলেছে জাতীয় সংসদ নির্বাচন আগে দেবেন। তো সেইটাই তো ওনাকে করতে হবে, নতুন আলোচনা আনা কেন? তাহলে যে কথাটা বাজারে চাউর হয়ে আছে, যে স্থানীয় সরকার দখল না করলে নতুন কিংস পার্টি করে মজা পাওয়া যাবে না, স্থানীয় সরকার দখল না করতে পারলে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়া যাবে না, এবং নানা ধরনের আমাদের বিবেচনায় যে নতুন নতুন সংকট তৈরি হবে, এটা করা যাবে না, যেটা গণতন্ত্রের পরিপন্থী। এই প্রশ্ন কিন্তু আরো চোখের সামনে ভালোভাবে আসছে। আর একটা কথা বলি, আমি এই পার্টে বলি, দেখুন এর আগে আমাদের শ্রদ্ধাভাজন হাসান আরিফ সাহেব ছিলেন অনেক সিনিয়র এই দায়িত্বে, জানেন ওনারা তো
তার সাথে একসাথেই কোর্টে বিভিন্ন সময় ওনার সাথে অনেক আগে থেকে আমাদের দেখা হয়েছে। আমরা যখন ছাত্র আন্দোলন করি 90 দশক, ওনারা তো সিনিয়র আমাদের, তখনই ওনাকে আমরা চিনতাম। উনি যখন স্থানীয় সরকারের দায়িত্বে ছিলেন, আমরা অক্টোবরে যখন দেখা করতে গেলাম, উনি ছিলেন ডক্টর ইউনূস সাহেবের সাথে। আমরা কিন্তু ওনার সাথে কর্ডিয়ালি আলাদাভাবেও কথা বলেছিলাম দাঁড়িয়েই, কারণ সেই রাজনীতির সেই সুযোগগুলো ওনাদের সাথে ছিল, এনাদের সাথে হয়তো সুযোগ নাই। আমি কোনো কথা এই জন্য মন্তব্য করতে চাই না। ওনাকে আমরা বলেছিলাম যে দেখেন স্থানীয় সরকারের যে সমস্যা, উনি বললেন যে হ্যাঁ কিছু সমস্যা, তা কি করা যাবে। উনি বললেন, দেখেন ওনার মতো মানুষ বললেন আপনাদের পরামর্শ চাই। আমরা বললাম ইয়েস, আপনি এটা সিনিয়র মানুষ, আপনি ওইরকম রাজনীতির মানুষ না হলে একটু সব দলকে বলেন। তা বলে হ্যাঁ আমি সেটাই করব। কিন্তু যে কোনো কারণে উনি আর দুনিয়া থেকে বিদায় নিলেন বয়সের কারণে। কিন্তু উনি থাকলে আজকে আমার ধারণা এই ধরনের কথা উনি বলতেন না, অন্ততপক্ষে রাজনীতিটা কালচারটা বুঝতেন। তাই সরকার যদি এটা মনে করে, আমি ইউনূস সাহেবকে আজকে আপনার মাধ্যমেই পরিষ্কার করে এই সরকারকে বলতে চাই, যদি আপনারা মনে করেন সংকট হচ্ছে, 6 মাস কি ঘুমিয়েছিলেন? আমরা অল্টারনেট কথা কিন্তু আপনাদেরকে বলেছি, ঠিক আছে। তারপর আমি এটা নিয়ে তর্ক করতে চাই না। স্থানীয় সরকারের অন্য যদি সমস্যা কিভাবে মেটাবেন, আপনি রাজনৈতিক দলের সাথে ডায়লগ করেন, পথ আমরাই বিকল্প দেখিয়ে দেবো। কারণ আপনি তো ওইখানে পাহারা দিতে পারছেন না। ওইখানে গ্রামে গঞ্জে মানুষের একটা সংকট হলে আজকে সে কোর্ট কাছারিতে যেতে পারে না, ভয়ের মধ্যে আছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে একেবারে তেঁতুলিয়া পর্যন্ত অরক্ষিত। তেঁতুলিয়া তো আমাকেই সমাবেশ করতে দেওয়া হয় নাই, এরাই এই বৈষম্য বিরোধী নামধারীরা আমাকেই করতে দেয় নাই। কিন্তু আমরা হয়তো নিজেদের কথা বলি না বলে এগুলো বলি না। কিন্তু আমি এই কথা দিয়ে শেষ করি। তাহলে উনি যে যুক্তিটা নিয়ে আসতে চাচ্ছেন কোনোভাবেই গ্রহণযোগ্য না। এইটা হবে কালক্ষেপণ, এইটা হবে 5ই অগাস্টের গণঅভ্যুত্থানের পর আমরা যে বলেছিলাম পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের যাত্রা শুরু হলো, এই যাত্রাকে বাধাগ্রস্ত করার নতুন নতুন ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি। সুতরাং এই কথাগুলো আমি আশা করব কেউ উচ্চারণ আর করার প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়। ইউনূস সাহেব যে কথা আমাদেরকে দিয়েছেন যে তিনি ঐক্যমতের ভিত্তিতে দ্রুত সময় করবেন, একটা ঐক্যমত হয়ে গেছে যে কোন নির্বাচন আগে। সুতরাং কথা বলার আর দরকার নেই। ওইখানে কি কি সংকট হচ্ছে আসেন সবাই মিলে